গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। গতকালের ব্লগে আপনাদেরকে আমি একটি প্রশ্ন করেছিলাম, আর প্রত্যেকের কাছ থেকে অত্যন্ত সুন্দর উত্তর পেয়েছি। প্রত্যেকটি উত্তর আমি পড়েছি এবং সকলকে হয়তো আমার জবাব দেওয়া হয়নি, কিছু মানুষকে আমি জবাব দিয়েছি, তবে প্রত্যেকের উত্তর পড়ে আমার ভারী ভালো লেগেছে। আমরা একাই থাকি আর 10 জন একসাথেই থাকি না কেন, প্রত্যেকের সংসারেই কিন্তু প্রচুর প্রচুর কাজ। এই যেমন দেখুন, আমি আবার সকাল থেকে লেগে পড়েছি কাজ করতে। এইরকম সকলেই আমরা সকাল থেকে উঠে লেগে পড়ি কাজ করতে, আর চোখ বন্ধ করার আগে পর্যন্ত আমরা কিন্তু কাজের চিন্তাই করতে থাকি। প্রত্যেক দিন সকালবেলা প্রথম কাজ হচ্ছে আমার এই গাছগুলোকে জল দেওয়া। গাছগুলোতে যখন নতুন পাতা বেরোয় তখন ভারী ভালো লাগে, আবার গাছগুলোতে যখন একটু আধটু পাতা শুকিয়ে যায় তখনও মন খারাপ লাগে। দেখবেন একটা যদি পাতা গাছে শুকিয়ে যায় তখন মনে হয় কেন পাতাটা শুকিয়ে গেল, আমরা কিন্তু সকলেই চিন্তান্বিত হয়ে পড়ি। আর যখন এই গাছের ডগার দিকে সুন্দর কচি পাতা বেরোয় সেটা দেখেও আমরা ভারী আনন্দ পাই। আমার ঘরে যেখানে যত গাছ আছে সব গাছে আমি জল দিয়ে দিলাম। এরপরে ওয়াশিং মেশিন তো অলরেডি চালিয়ে দিয়েছি, জামা কাপড়গুলোকে মেলে দেব। এই যে আমাদের প্রত্যেক দিনের জীবনে নিত্যনৈমিত্তিক কাজগুলোকে না করে কি আমরা কেউ চোখ বন্ধ করে থাকতে পারি? কেউ থাকতে পারি না। তবে হ্যাঁ, যারা চোখ বন্ধ করে থাকতে পারে তারা কিন্তু ভীষণ সুখী। যাকে আর বাজে বকবক করব না। গাছগুলোতে তো জল দেওয়া হয়ে গেল, চলে এসেছি এবার রান্নাঘরে। বানাবো একটু মেথি নিমকি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে ময়দা। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং, অল্প একটু লবণ, আর দেবো একটু জোয়ান। আর জোয়ান যে কোনো ভাজাভুজিতে যদি ব্যবহার করা হয় তাহলে ভাজাভুজি খাওয়ার পর খুব একটা গ্যাস অম্বলের কিন্তু সমস্যা হয় না। তাই আমি সবসময় ভাজাভুজি বানালে 1 চা চামচ জোয়ান সবসময় ব্যবহার করি। যাকে প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তবে ময়ানটা দেব আমি ঘি দিয়ে। ঘি দিয়ে যদি ময়ান দেওয়া হয় তাহলে এই নিমকি বা গজা যেটাই আপনারা ভাজেন না কেন, দেখবেন সেটা কিন্তু অনেক দিন স্টোর করে রাখা যায়। 6 মাসও আপনারা চাইলে স্টোর করে রাখতে পারেন, কারণ তার মধ্যে কোনো তেলের গন্ধ হয় না। আর যদি তেল দিয়ে বানানো হয় তাহলে দেখবেন 1-2 মাস পরেই একটা কেমন যেন তেলের গন্ধ হয়ে যায়, সে যত ভালো তেল দিয়ে ভাজা হোক না কেন। তবে ঘি দিয়ে বানালে সেই গন্ধটা সুন্দর থাকে। আর আমি তো আবার ঘরের ঘি দিয়ে বানাই, তাই আরও সুস্বাদু হয়। আর যেহেতু আমি মেথি নিমকি বানাচ্ছি সেই জন্য এর মধ্যে কাসুরি মেথি ব্যবহার করব। 1 মুঠো পরিমাণে কাসুরি মেথি ব্যবহার করলাম। যেমন মেথি মাটরি হয় না, ঠিক সেই রকম স্বাদেরই কিন্তু এই নিমকিটাও হবে। তবে এর মধ্যে সুজির ব্যবহার কিন্তু করছি না, আপনারা চাইলে অল্প একটু সুজিরও ব্যবহার করতে পারেন, তাহলে আরও মুচমুচে হয়। তবে সুজি ছাড়াও মুচমুচে তো অবশ্যই হয় এবং খেতেও অসম্ভব সুস্বাদু হয়। আর সব থেকে বড় কথা, ঘি ব্যবহার করে ময়ান দিলে বেশ নরম এবং খাস্তা হয়। তেল দিলে একটু শক্ত শক্ত ভাব থাকে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটাকে বেশ শক্ত করে মেখে নেব। আর ময়দাটা মাখার আগে আমি আমার একার জন্যই লিকার চা বানিয়ে নিয়েছি, সেই চাটাকে ছেঁকে নেব। গতকাল রাত্রে শুতে শুতে অনেক রাত হয়েছে, আবার আজকে উঠেছিও ভোর ভোর, তাই মনে হচ্ছে একা একা একটু চা খেয়ে নিই। এখন তো বাজে সকাল 6:30, আর একটু পর হাজবেন্ড আসবে, তারপর আবার আমরা দুজন একসাথে চা বানিয়ে খাবো। আপনারা জানেন আমি গরম চা একেবারেই খেতে পারি না,
গরম চা যদি খাই তাহলে মনে হয় আমার পেটের মধ্যে কিছু ফুটছে, তাই চাটা একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি ময়দাটা মেখে নিই। It doesn't matter. No one has to know. We'll keep it on the low. ময়দাটা খুব ভালো করে ঠেসে ঠেসে মাখা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর চাটাও তো আমার মোটামুটি ঠান্ডা হয়েই গেছে। এবারে ময়দাটা রেস্ট হতে হতে চাটা খেয়ে নিই। কখনো আমি ছোটবেলাতে চা খেতাম না। আমার কাকিমা আমাকে বলেছিল যে চা খেলে স্কিন খারাপ হয়ে যায়, তাই সেই কাকিমার কথাটা ভীষণভাবে মাথায় রেখেছিলাম। তবে অনেক বছর চা একেবারে খেতাম না, কিন্তু আজকাল চায়ের বড্ড নেশা হয়ে গেছে, তাই সকালবেলা এক কাপ চা নিজের জন্য মাঝে মধ্যে বানিয়ে নিই। আগে যদি হাজবেন্ড না থাকতো আমি 4 দিন 5 দিন 6 দিন বা এক সপ্তাহ চা না খেয়ে কিন্তু থাকতে পারতাম। এখন কেমন যেন একটু নেশা নেশা হয়ে গেছে, মনে হয় একটু কিছু খাই, হয় চা, তা না হলে কফি। তবে দুধ খেতে কিন্তু কখনো ইচ্ছে করে না, মানে ভালো খাবার খেতে কিন্তু কখনো ইচ্ছে করে না। কফি ঘুম ছাড়াতে কিন্তু খুব সাহায্য করে। এমন নয় যে কাজ করতে করতে ঘুম পায় না, ঘুম তো পায়। তো ঘুমোবার সময় কোথায়, সেই রাত ছাড়া। তাই ঘুম তাড়াবার জন্য বা ঘুম ছাড়াবার জন্য আমি একটু কফি খেয়ে নিই। আর চায়ে বিস্কুট ডুবিয়ে খেতে আমার তো ভারী ভালো লাগে। আপনাদের কি শুকনো শুকনো চা খেতে ভালো লাগে, নাকি শুকনো শুকনো বিস্কুট খেতে ভালো লাগে, নাকি চায়ে ডুবিয়ে বিস্কুট খেতে ভালো লাগে? তবে আমার মাকে আমি কখনো চা দিয়ে বিস্কুট দিয়ে খেতে দেখিনি। আমার মা চা দিয়ে মুড়ি খেতে ভারী পছন্দ করে। আবার আমার শ্বশুর মশাইও এক বাটি মুড়ি নিয়ে বসে। কি যে মুড়ি ভালোবাসে তা জানি না, আমি এক গাল মুড়ির বেশি কখনো মুড়ি খেতে পারি না। যাকে চা তো খাওয়া হয়ে গেল। অপরদিকে আমার নিমকির ময়দাও রেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিমকিগুলোকে বেলে নিচ্ছি, আর একটু মোটা করে বেলবো। নিমকিগুলো কিন্তু খুব বেশি পাতলা পাতলা করব না, যেরকম মাটরি হয় ঠিক সেই রকমই হবে, তবে শেপটা আলাদা, মানে চৌকো চৌকো হবে। Round we go. রুটির থেকেও বেশ বড় সাইজের করে আমি বেলে নিলাম। কিচেন স্ল্যাবের ওপরেই বেলে নিলাম। স্ল্যাবটাকে আগে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ওপরে বড় করে রুটি বেলে নিলাম। আর নিমকির শেপটা দিচ্ছি আমি একটা কাটারের সাহায্যে। এই কাটারটা আমি কিনেছি অ্যাক্সিস মল হোম সেন্টার থেকে। তবে এখন আর এরকম কাটার আমি দেখি না, অনেক দিন আগে কিনেছিলাম, মোটামুটি বছর দুয়েক আগে। নিমকি বাড়িতে বানালে কাটিং করতে ভারী সুবিধা হয়। আর আপনারা পিৎজা কাটার দিয়েও কিন্তু অবশ্যই কাটতে পারেন, তা না হলে ছুরি তো আমাদের আছেই। আমার মাকে দেখতাম লোহার ছুরি দিয়ে নিমকি ভাজার সময় নিমকিগুলোকে কাটতো। আর এই কাটারটা দিয়ে যদি কাটা হয় তাহলে প্রত্যেকটা নিমকির শেপ আর সাইজ একই রকম হয়। প্রথম ব্যাচের নিমকি আমার বেলা হয়ে গেল। এবারে ভাজার জন্য আগে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি, তারপরে কড়াইতে তেল গরম করে নিয়ে নিমকিগুলোকে ভেজে নেব। নিমকিগুলোকে ভাজতে ভাজতে অন্য একটা বার্নারে চায়ের জল চাপিয়ে দেবো, কারণ হাজবেন্ডও এসে গেছে, পিয়াও আর একটু পরে কাজ করতে চলে আসবে। 3 জনের জন্য আবার 3 কাপ চা বসিয়ে দেব। এইভাবে নিমকি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। তেল গরম হয়ে গেছে, এবারে নিমকিগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই ধরনের একটু ভাজাভুজি করলে, মানে ডিপ ফ্রাই যদি করতে হয়, তাহলে অনেকক্ষণ তো সময় লাগে, তেলের পরিমাণটাও একটু বেশি লাগে। আমি কালো লোহার কড়াই ব্যবহার করি। এতে কি হয়, কড়াই যদি পুড়েও যায় তাহলে খুব একটা মাজার ঝামেলা নেই। অ্যালুমিনিয়ামের কড়াই বা ননস্টিকের কড়াই যদি পুড়ে যায় তাহলে সেই কড়াইকে পরিষ্কার করা তো ভয়ানক চাপ। নিমকিগুলোকে ভেজে ফেলি। অপরদিকে
ছেলের অফিসের জন্য টিফিন বানাতে হবে। ছেলেকে আজকে বললাম, ছানার তরকারি তো আছে, তুই তো খাসনি, তাহলে ওটা দিয়ে আজকে টিফিন নিয়ে নে। তখন বলল, না, একদম তেল ছাড়া রান্না আমাকে আজকে করে দাও। বেশ কয়েকদিন তেল দেওয়া খাওয়া হয়েছে, আজকে চিকেন স্টেক বানিয়ে দাও। তাই আবার চিকেন স্টেক বানিয়ে দিচ্ছি। আর এই চিকেন স্টেক বানাবার জন্য প্রথমেই বোনলেস চিকেনের ব্রেস্টের পিসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। অবশ্যই হেলদি খাবার খাওয়া ভালো, আমি সবসময় সেটাকে প্রেফার করি। আমি নিজেও হেলদি খাবার খেতে ভীষণই পছন্দ করি, তবে এক এক সময় না হয়ে ওঠে না। খুব একটা তেল মশলাযুক্ত খাবার দাবার আমরা খাই না, কিন্তু অল্প বিস্তর তেল যদি থেকেও যায় তাহলে সেই খাবারটা ছেলে একেবারে খেতে চায় না। অনেকে আবার হয়তো আমাকে প্রশ্ন করবেন যে তাহলে আপনার কুকিং চ্যানেলের খাবার দাবারগুলো কে বা কারা খায়। আমি তো বেশ কয়েকদিন আগে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আশা করি আপনারা সেই উত্তরটা পেয়েও গেছেন, আর ভবিষ্যতে যারা জিজ্ঞাসা করবেন তারা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে সমস্ত উত্তর পেয়ে যাবেন। আর আজকে সামান্য একটু অলিভ অয়েল ব্যবহার করলাম। বোনলেস চিকেনের ব্রেস্টের পিসের মধ্যে অল্প একটু অলিভ অয়েল, অল্প একটু টক দই, গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেরি পেরি মশলা, আদা রসুন বাটা, সমস্ত কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নেব। আর আজকে একটু ভাবছি ফ্রেশ থাইম এবং ফ্রেশ রোজমেরি ব্যবহার করব, তাতে গন্ধটা খুব ভালো হয়। ব্যাস, চিকেনটা আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দেব। আর যে পাত্রে আমি রান্নাটা করব সেই পাত্রেই কিন্তু ম্যারিনেট করে নিই, আলাদা করে কোনো পাত্রে ম্যারিনেট করে রাখি না। কারণ এই পাত্র ধরেই তো রান্নাটা করব, আলাদা একটা পাত্র কেন জোড়া করব, সেটাকেও তো মাজতে হবে। আর সব সময় তো হেল্পিং হ্যান্ড পাবো না, যদি মাজতে হয় তাহলে নিজেকেই মাজতে হয়। একটা বাটি কম মাজা মানেও তো একটু হলেও কাজ কম। এইভাবে নিজেরা কিন্তু নিজেদেরকে অনেক বুদ্ধি যোগান দিই, কি তাই তো? যাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর আজকে ভাবছি ওকে একটু চিকেন স্টেকের সাথে ভাত দিয়ে দেব। আর চিকেন স্টেক বানাবার আগে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটাও ঝরিয়ে দিচ্ছি। ফ্যান ঝরাবার সময় আমি সিঙ্কের কলটা কিন্তু খুলে দিই, তা না হলে ওই গরম ভাতের ফ্যানের ভাপটা আমার মুখে এসে লাগবে বা হাতে এসে লাগবে। যদিও জানি এই ভেপার নেওয়া ভালো, কিন্তু ছ্যাঁকাটাও যে সাংঘাতিক লাগবে এই গরমের মধ্যে, তাই আস্তে করে কলটা খুলে দিলে সেই সম্ভাবনাটা কিন্তু থাকে না। চিকেন স্টেকের একটা সাইড তো সেদ্ধ হয়ে গেছে, এবারে ঢাকাটাকে খুলে নিয়ে আমি অন্য সাইড উল্টে দেব। ফ্রাই প্যানে যাতে একটু গ্রেভি থাকে, মানে একটু ঝোল ঝোল যাতে থাকে, সেই রকমভাবে কিন্তু আমি চিকেন স্টেকটাকে সেদ্ধ করব। গ্রেভি বা ঝোলটা যদি সম্পূর্ণ শুকিয়ে যায় তাহলে আপনারা অল্প একটু জল অ্যাড করতে পারেন, তবে আমি খুব একটা বাইরের জল অ্যাড করি না। মানে ওই যে একবারে ম্যারিনেট করে বসিয়ে দিলাম, সেই জলেই চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আলাদা করে সেদ্ধ করবার কিন্তু একেবারেই প্রয়োজন পড়ে না, আর আলাদা করে জল ব্যবহার করবারও একেবারে প্রয়োজন পড়ে না। place, it doesn't matter. No one has to know. চিকেন স্টেক তো আমার হয়ে গেছে। যে ফ্রাই প্যানের মধ্যে চিকেন স্টেক বানিয়েছিলাম সেই ফ্রাই প্যানের মধ্যে কিন্তু একটু গ্রেভি রয়ে গেছে। আমি সবসময় একটু গ্রেভি বা রোগান রেখে দিই। এতে কি হয়, ওই যে নর্মাল ভাত আমরা তৈরি করলাম সেই ভাতটাই আমি আবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে মিনিট দুয়েক একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এতে সমস্ত মশলাগুলো ভাতের মধ্যে মিশে যায়।
আমার মশলাটাও নষ্ট হলো না, চিকেনের থেকে যে জুসটা বেরিয়েছে সেই জুসটাও ভাতের মধ্যেই চলে গেল, তেলও আমরা খুব একটা বেশি ব্যবহার করিনি। এই ধরনের খাবার দাবার স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই ভালো। আপনারাও চাইলে এরকম স্বাস্থ্যকর খাবার দাবার কিন্তু অবশ্যই বাড়িতে বানাতে পারেন। ওই যে রোগানের মধ্যে বা একটু যে জুস পড়েছিল তার মধ্যে কিন্তু রোজমেরি আর থাইমের লিভসগুলো ছিল, সেগুলো এই ভাতের মধ্যে সুন্দরভাবে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তবে যখন আমরা টিফিন প্যাক করব সেই সময় কিন্তু ওই পাতাগুলোকে তুলে ফেলে দেব। লাঞ্চ বক্সে দেওয়ার সময় আমি সব সময় চিকেন স্টেকগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়ে তারপরে লাঞ্চ বক্সের মধ্যে প্যাক করি। ভাতটাও তো আমাদের অলরেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। আজকে আমি আপনাদের সাথে কিন্তু আবারও 3টে রেসিপি শেয়ার করলাম। একটা নিমকির রেসিপি, তবে হ্যাঁ, প্রপার নিমকি ভাজা আমি দেখাইনি। নেক্সট যদি কোনো দিন বানাই তাহলে অবশ্যই দেখিয়ে দেব। আজকে আমার ক্যামেরাটা না ভয়ানক ডিস্টার্ব করছিল, সেই জন্য সবটা আমি আপনাদের সাথে দেখাতে পারিনি। No one has to know. Keep it on the low. Round and round we go. Falling for you. ছেলে অফিস চলে যাওয়ার পর আজকে এত ব্যস্ত হয়ে গেছিলাম অন্যান্য কাজে, তাই আর ক্যামেরাটাও অন করতে পারিনি। আর ক্যামেরাটাও একটু যেহেতু প্রবলেম করছিল, ওদিকে আমার মনটাই ছিল না। আজকে ঘরের আরও কাজ করতে বড্ডই ব্যস্ত ছিলাম। এখন যাচ্ছি সঞ্জনার কাছে পার্লারে। No one has to know. Keep it on the low. বড্ড বেশি গ্রে হেয়ার বেরিয়ে গেছে, এখন যদি টাচ আপ না করি তাহলে দেখতে আরও খারাপ লাগবে। পুরো চুলে কালার করছি না, জাস্ট যেখানগুলো সাদা হয়েছে সেখানগুলো একটু টাচ আপ করে নিচ্ছি। পুরো চুলে কালার করতে এখন অনেকটা সময় লেগে যাবে, তাই আমি বেশিরভাগ সময় টাচ আপের ওপর দিয়ে কাজ চালিয়ে নিই, কারণ সময় আমার কাছে যে বড়ই কম। আর সত্যি সঞ্জনা এত সুন্দর ম্যাসাজ করে, এত সুন্দর চুলে কালার করে, প্রতিটা কাজ ওর এত সুন্দর যে বারবার কিন্তু আমি ঘুরে ফিরে সঞ্জনার কাছেই আসি। সঞ্জনা ছাড়া অন্য কারোর কাছে আমি আমার হেয়ার ট্রিটমেন্ট করি না। আমি জানি অনেকেই হয়তো জানতে চাইবেন যে দিদি আপনার হেয়ারের কালারটা বলুন, মানে নাম্বারটা বলুন। সরি, আমি নাম্বারটা বলতে পারবো না। সঞ্জনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বলেছিলাম যে নাম্বারটা আমাকে বলে দিও প্লিজ। ও ভুলে গেছে, আমিও ভুলে গেছি, কারণ সব সময় যেই একটু ঘড়ির দিকে তাকাই দেখি বাবারে এতটা বেজে গেল, তখনই আবার দৌড়তে থাকি। আর আজ যেহেতু হাজবেন্ড আছে তাই আমার যাতায়াতের কোনো সমস্যা নেই। ফেরার পথে তুমুল বৃষ্টি শুরু হলো। আসলে আজকে অন্বেষার জন্মদিন, তাই ওয়েস্ট সাইড যাচ্ছি একটু কিছু কেনাকাটা করতে ওর জন্য। জানি না পছন্দসই কিছু পাবো কি না। আর সব থেকে বড় কথা, এখন বেশ রাত হয়ে গেছে, 9টা বাজতে চললো। আমি যেতে যেতে হয়তো স্টোর বন্ধও হয়ে যেতে পারে। যদি বন্ধ হয়ে যায় তাহলে বার্থডে গিফটটা ডিউ থাকবে, কয়েকদিন পর ওকে আমি দিয়ে দেবো। Your skin. অন্বেষার বাড়িতে আমার পৌঁছতে পৌঁছতে রাত্রি 10:30 বেজে গেছে। সকলে মিলে বসে জমিয়ে আড্ডা দিচ্ছি। আর ওই যে দেখুন আমার কোলে বসে আছে অন্বেষার ছেলে, মানে সোনুবাবু। আর কোলে বসে থাকতে থাকতে ধীরে ধীরে কিন্তু শুয়েই পড়লো। আজকে আপনারা কিন্তু কেউ গদাইকে দেখতে পাবেন না, কারণ গদাইবাবুরা আবার বেড়াতে গেছে। আমরা সকলেই গদাইবাবুকে বড্ড মিস করছি। রাতের খাওয়া দাওয়া সেরে এবারে আমরা 12টা বাজলে কেক কাট করব। গতকাল রাত্রেও
একটা নাগাদ শুয়েছি, আজকেও রাত্রে শুতে শুতে একটা বেজে যাবে। আর এই যে কুকিজার থেকে অর্ডার করা হয়েছে বার্থডে স্পেশাল ম্যাঙ্গো কেক। কেকটা দেখতে তো ভারী সুন্দর, বাট খেতে খুব একটা ভালো নয়। আর দামটাও ভয়ানক বেশি। আপনারা কেউ গেস করে বলতে পারবেন যে এই কেকটার দাম কত? যদি পারেন জানাবেন। আজকে আর কেকের দামটা বললাম না, পরের ভিডিওতে আপনাদেরকে কেকের দামটা অবশ্যই বলবো। আর আজকের ব্লগটাও এখানে শেষ করি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনাদের প্রত্যেকের উত্তরের অপেক্ষায় থাকলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর চেষ্টা করব আগামীকাল একটু তাড়াতাড়ি আপনাদের সাথে ব্লগ শেয়ার করবার। আজকে বড্ড দেরি হয়ে গেল। গুড নাইট। Your place, my place, it doesn't matter. No one has to know.